আচ্ছা, বেশ। তো দেখো, যে ম্যাথগুলো আমাদেরকে করতে হবে প্রত্যেকটা ম্যাথে কিন্তু ওই রকমই বলা থাকবে। অর্থাৎ কিনা তোমার জাস্ট একটা ওই ডায়াগ্রামের মধ্যে জাস্ট যে বিল্ডিংটা বা যে রুম কটা ওয়্যারিং হবে, শুধু সেম রুম কটার আউটার ডাইমেনশন বলা থাকতে পারে। এর বেশি খুব একটা হয়তো কিছু বলা থাকবে না। আর শুধু বলা থাকবে কতগুলি লাইট কতগুলি ফ্যানের পয়েন্ট হবে এরকম। এবার কতগুলো জিনিস তোমাদেরকে একটু জিনিসগুলো ধরাই। সেটা হচ্ছে, দেখো ডায়াগ্রামে এরকম একটা ব্যাপার আছে। ধরো এই যে ঘর, এই রকম করে দেখিয়েছে তো জিনিসগুলোকে। প্রথম জিনিস হচ্ছে এইটার মানে কি। এইটার মানে হচ্ছে, ধরো তোমার ঘরের যে একটা লাইটের পয়েন্ট থাকে, তো লাইটের পয়েন্টটা এক্স্যাক্টলি কোথায় থাকে? একদম সিলিং এ থাকে, নাকি সিলিং এর ওপরে থাকে, নাকি সিলিং থেকে নেমে আসা যে ওয়াল, সে ওয়াল থেকে একটু নিচে থাকে, কোনটা? কেউ একটা বলো, যা হোক, ভুল হোক তাও বলো। কোথায় থাকে? ওয়াল থেকে একটু নিচে। ওপর। ওয়াল থেকে একটু নিচে নেমে। অর্থাৎ আমার এটা যদি ওয়াল হয়, ধরো এটা আমার একটা দেওয়াল, আমার রুমের এটা একটা দেওয়াল। ধরো আমার রুমের দেওয়াল, এখানে একটা জানলা আছে, ঠিক আছে? যাই থাক, যদি একটা লাইটের পয়েন্ট থাকে, লাইটটা পয়েন্টটা একটু নিচ থেকে নেমে এসে এরকম জায়গায় থাকে। এবার এইগুলোকে আমাকে জানতে হবে এক্স্যাক্টলি কতটা নিচে এগুলো থাকে বা থাকা উচিত। ঠিক আছে, জেনে রাখো, এই ডিস্টেন্সটা হচ্ছে 0.5 মিটার। অর্থাৎ সিলিং থেকে 0.5 মিটার নিচে কিন্তু আমার ল্যাম্প থাকবে। টিউব লাইট থাকলে টিউব লাইটের জন্য যে আমরা সিলিং রোজ ব্যবহার করব সেটা, ল্যাম্পের পয়েন্ট থাকলে ল্যাম্প, অথবা যদি কোনো জাংশন বক্স থাকে তাহলে সেই জাংশন বক্সও তাই। অর্থাৎ মনে করো এখানে যদি কোনো জাংশন বক্স থাকে না, তাহলে জাংশন বক্সেরও হাইট হবে সিলিং থেকে 0.5 মিটার নিচে। ঠিক আছে, তাহলে কতগুলো থাম্ব রুল আমাদেরকে জানতে হবে। থাম্ব রুলগুলো একটা সাইডে লিখে নাও। যে এনি পয়েন্ট অন ওয়াল, পয়েন্ট অন ওয়াল, ওয়ালের ওপর যতগুলো আমরা পয়েন্ট করব, সেটা হচ্ছে 0.5 মিটার বিলো রুফটপ। রুফটপ নয়, সিলিং। এইটা হচ্ছে প্রথম থাম্ব রুল, মাথায় রাখবে। যে কোনো পয়েন্ট, পয়েন্ট হোক বা জাংশন বক্স হোক, সেগুলি থাকবে সিলিং থেকে 0.5 মিটার নিচে ওই ওয়ালের ওপর। সেকেন্ড যেটা জানতে হবে, সেটা হচ্ছে সুইচ বোর্ড কোথায় থাকবে। সুইচ বোর্ড নয়, বেসিক্যালি ওটাকে বলতে পারে সাব সার্কিট বোর্ড বলতে পারো। সাব সার্কিট বোর্ড যার নাম, ওই সুইচ বোর্ড ওই একই জিনিস। তো সাব সার্কিট বোর্ড কোথায় থাকবে? উত্তরটা হচ্ছে সাব সার্কিট বোর্ড থাকবে, আমাদের মানুষের হাইট কত হয়, একটা মানুষের হাইট ধরে নাও 1.6 মিটার, কি 1 পয়েন্ট এইরকম যাতে থাকে। আমরা কি চাইবো, সুইচ বোর্ডটা আমার লেভেলে থাকুক, তবে তো আমি সুইচ বোর্ডটা নাগাল পাই। এবং ধরো আমি একটা, বলতে পারো যে আমি একটা প্রাপ্তবয়স্ক মানুষ। হুম। তো আমরা আমাদের যে হাইট আছে, এই হাইটটাই মোটামুটি আমার থেকে যাবে, আমরা তো আর লম্বা হব না। তাহলে আমরা যদি আমাদের থেকে উঁচু হাইটে করি, তাহলে যারা আমাদের থেকে ছোট বয়সে তারা আর নাগাল পাবে না। সেই জন্য উচিত হচ্ছে যে আমার হাইট যদি 1.7 মিটার হয় কি 1.6 মিটার হয়, তো একটা থাম্ব রুল বলে দিচ্ছে, সুইচ বোর্ডটা করো তোমার নাকের লেভেলে। নাকের লেভেল মানে কত? মাটি থেকে ওটা 1.5 মিটার, যেটা একটা বাচ্চাও নাগাল পেতে পারে, হাত বাড়িয়ে নাগালটা পেতে পারে। তার মানে যদি এটা আমার ওয়াল হয়, আমি যদি এইখানে কোনো সুইচ বোর্ড বসাবো ঠিক করি, সাব সার্কিট বোর্ড, ডিস্টেন্স মেঝে থেকে, ফ্লোর থেকে এই ডিস্টেন্সটা হবে 1.5 মিটার। অর্থাৎ বলতে পারছি সাব সার্কিট বোর্ডটা হচ্ছে 1.5 মিটার অ্যাভাব ফ্লোর। ঠিক আছে, এটা দ্বিতীয় রুল। আচ্ছা, থার্ড রুল হচ্ছে ওয়্যারিং যেটাকে আমি নিয়ে যাব। ওয়্যারিংটা অর্থাৎ ধরো মনে করো এই বরাবর সুইচ সাব সার্কিট বোর্ড থেকে একটা ওয়্যার এরকম আমি তুললাম, ওয়্যারিংটা আমি নিয়ে যাব। তো সেই ওয়্যারিংটা কোথা দিয়ে নিয়ে যাব? একদম সিলিং এর গা বেয়ে নিয়ে যাব, নাকি এর থেকে নিচে দিয়ে কিরকম ভাবে নিয়ে যাব? কি মনে হয়? আমি বলতে চাইছি, এই সুইচ বোর্ড থেকে একটা ধরো একগুচ্ছ তার উঠলো, তারটা কোন হাইট দিয়ে যাবে? নিশ্চয়ই এই 0.5 মিটারটাকেই লেভেল করে যাবে। নিশ্চয়ই আমি তার ওপর দিয়ে নিয়ে যাবো না, বা নিচ দিয়ে নিয়ে যাবো না। বক্তব্যটা হলো যে আমার ওয়্যারিং এর এইটা হচ্ছে হরাইজন্টাল রান। হরাইজন্টাল রানটা হবে ওইরকম 0.5 মিটার বিলো সিলিং।
হরাইজন্টাল রান যেটা করবে সেটা হচ্ছে ওই 0.5 মিটার নিচ বরাবর আমার রান করবে। এবার যদি কোনো ফ্যানের পয়েন্ট হয়, ফ্যানটা নিশ্চয়ই আমি ওয়ালে লাগাবো না, ফ্যানটা আমি কোথায় লাগাবো? সিলিং এ। তার মানে ফ্যান যদি সিলিং এ লাগাই, ধরো এই জাংশন বক্স থেকে আমি তারটা উঠাবো, তারটা নিশ্চয়ই আমি এই দিক দিয়ে উঠিয়ে আমি ফ্যানে নিয়ে চলে আসবো না। সাপোজ এটা আমার একটা ওয়াল অ্যান্ড দিস ইজ মাই সিলিং অ্যান্ড ফ্যান উইল বি হাঙ্গিং ফ্রম সামহার ফ্রম দিস পজিশন। আমি কি করব, ফ্যান আমার যেদিকেই থাকুক চেষ্টা করবো নিশ্চয়ই তারটাকে এইভাবে না নিয়ে যেতে। আমি চেষ্টা করবো কি, দিস ইজ মাই জাংশন বক্স অ্যান্ড সামহার ফ্রম দিস পয়েন্ট আমি ওয়্যারটা উঠিয়ে নিয়ে সিলিং এর মিডল বরাবর নিয়ে আসবো, তাই তো? অর্থাৎ ফ্যানের যাবতীয় পয়েন্টগুলোকে আমরা চেষ্টা করব মিডল বরাবর, মানে যে আমার সিলিং এটা রয়েছে সিলিং এর মিডল বরাবর নিয়ে আসতে আমি চেষ্টা করব। ঠিক আছে, তার মানে হচ্ছে ফ্যানের ভার্টিক্যাল অ্যান্ড হরাইজন্টাল রানটা হচ্ছে মিডল বরাবর, ফ্যানের যাবতীয় পয়েন্ট থাকবে। এরপর আর মোটামুটি এই জিনিসটাকে একটু থাম্ব রুল মেনে আমাদের চলতে হবে। আচ্ছা, আর একটা বিষয়, সাব সার্কিট বোর্ড ছাড়াও আর একটা জিনিসকে 1.5 মিটার লেভেলে রাখা উচিত, সেটা হচ্ছে মিটার বক্স এবং আমাদের মেন সুইচ বক্স। আমি যদি মেন সুইচ বক্সটা একদম সিলিং এর ওই মাথায় করে দিই বা মিটারটাকে একটু উঁচুতে করে দিই, তাহলে কি হবে, মিটারের রিডিং কেউ দেখতে পাবে না। দ্বিতীয় কথা, যদি আমার মেন সুইচটা অপারেট করার দরকার হয়, আমাকে নিশ্চয়ই চেয়ারে উঠে মেন সুইচ আমি অপারেট করব না। তাহলে মেন সুইচ বক্স, ভালো করে বোঝো, মেন সুইচ বক্স এবং মিটার বক্স এদের লেভেলটা থাকবে এই সুইচ বোর্ডের সেম লেভেলে, মাটি থেকে 1.5 মিটার উপরে। তার মানে সাব সার্কিট বোর্ড এটা মিটার, আমি এম দিয়ে গোল করলাম মানে মিটার, এবং হচ্ছে মেন সুইচ বক্স এমএসবি। মিটার এবং মেন সুইচ বক্স এরাও ওই একই হাইটে থাকবে। আর হচ্ছে ডিস্ট্রিবিউশন বক্স, ডিস্ট্রিবিউশন বক্স মানে যেখান থেকে আমার লাইনগুলো কিন্তু ডিভাইড হয়। ডিস্ট্রিবিউশন বক্সটা কোথায় বসাবো যদি প্রশ্ন আসে, কি মনে হয় কোথায় বসালে ভালো হয়? তোমরা নিজের একটু বলো। ডিস্ট্রিবিউশন বক্স মানে যেখান থেকে আমার ধরো এমসিবি থাকবে, আমার ঘরে একটা সার্ভিস কানেকশন ঢুকেছে, আমার ধরো দুটো রুম, একটা টয়লেট কাম একটা প্যাসেজ আছে, আর তো কিচেন বারান্দা আছে। তার মানে চারটে লাইনে আমি লাইনটাকে ভাগ করব, অর্থাৎ চারটে আমি এমসিবি দিয়ে লাইনটাকে চার ভাগে ভাগ করে দেবো। সেই এমসিবি সহ যে ডিস্ট্রিবিউশন বক্সটা কোন হাইটে থাকা উচিত, একটু নিজের আইডিয়া করে বলো। স্যার 1.5 এর থেকে একটু বেশি হবে। এক্স্যাক্টলি। কারণটা কি, আমি যদি 1.5-এর লেভেলে রাখি, তাহলে কি এমসিবি আমার লেভেলে আছে, যখন তখন যে কেউ এমসিবি গুলোকে বন্ধ করে দিতে পারে। আমার তো এমসিবি সবসময় বন্ধ করবো না, ওটা আমার এমার্জেন্সি সিচুয়েশন, কাজেই মানুষের হাতের নাগালে যেন ওটা না থাকে। তাহলে কি সলিউশন, বলছে এক কাজ করো, ওপর থেকে তো 0.5 মিটার নিচে তোমরা এই ইয়েগুলো করছিলে, জাংশন বক্স বা ওয়ালের পয়েন্ট, তাহলে একটা কাজ করো, উপর থেকে 0.5 না করে উপর থেকে আরেকটু নামিয়ে দাও, উপর থেকে 1.0 মিটারে করে দাও। অর্থাৎ এই ডিস্ট্রিবিউশন বক্স ডিবি লিখলাম, ডিবিটা কত নিচে হবে, 1.0 মিটার নিচে ফ্রম সিলিং, সিলিং থেকে 1.0 মিটার নিচে আমরা ডিবি দেবো ডিস্ট্রিবিউশন বক্স, 1 মিটার নিচে। আমার এই টোটাল হাইটটা কত, প্রায় ধরো 3.5 মিটার, হ্যাঁ টোটাল হাইটটা। তো প্রায় যদি 3.5 মিটার হয়, মাথায় রেখে দাও মাটি থেকে 1.5 মিটার ওপরে আমার যাবতীয় সাব সার্কিট বোর্ড, যাবতীয় সিলিং থেকে 0.5 মিটার নিচ দিয়ে আমার ওয়্যারের হরাইজন্টাল রান অ্যান্ড এনি কাইন্ড অফ জাংশন বক্স লাইট পয়েন্ট এগুলি, অ্যান্ড থার্ড হচ্ছে এনি কাইন্ড অফ ডিবি সিলিং থেকে 1 মিটার নিচে। এবং শুধু এখানে নয়, সাব সার্কিট বোর্ড ছাড়াও মিটার বা মেন সুইচ বক্স এগুলিও মাটি থেকে 1.5 মিটার ওপরেই রাখা উচিত। এই হচ্ছে আমার পজিশনগুলো আমি তোমাকে বলে দিলাম। এবার দেখো তোমাদের ছবিতে, তোমাদেরকে যে ছবিটা পাঠানো হয়েছে সেই ছবিটায় দেখো সব এইরকম এরকম দেওয়া আছে। এইটার দ্বারা কি বুঝতে হবে, এইটা মানে বুঝে নিতে হবে এটা দিস মাই লাইট পয়েন্ট, এবং এইটা মানে হচ্ছে এই এই জিনিসটা 0.5 মিটার নিচে। সেই জন্য এটাকে সিলিং এর গায়ে লাগায়নি, একটু এরকম করে রেখেছে, মানে বুঝে নিতে হবে যেটা তোমার অ্যাকচুয়ালি উপর থেকে 0.5 মিটার নিচের কথা বলছে। আর ফ্যানকে আমরা ধরো অনেক সময় এইভাবে দেখানো হয়, তো ফ্যানের ওয়ারিংটা যেই দিয়ে যাবে সেই দিয়ে আমরা ডটের নিয়ে চলে যাবো। ঠিক আছে, চলো এবার আমরা ডাইরেক্ট প্রবলেমে ঢুকে যাই, ওই যে প্রবলেমটা তোমাদের পাঠিয়েছি। তো প্রবলেমটা নিজেরা দেখো কি বলছে, প্রবলেমটা দেখে নিজেরা কি বুঝছো আগে বলো। লাইটের পয়েন্ট কটা বলেছে? ও আচ্ছা,
ইয়ের পাশে একটা ছোট গোল আছে, ওটা কিন্তু কিছু নয়, হ্যাঁ। এই বাইরের দিকে বারান্দার দিকে দেখো একটা ছোট্ট গোল আছে, ওই গোলটা কিছু নয়, আগেই বলে দিচ্ছি। তোমরা নিজের একটু দেখে বলো লাইটের পয়েন্ট কটা আছে, কারা বুঝতে পারছো? আচ্ছা, একজন বলেছে 4টে। কারা ওই ছবিটা দেখে কিছু বুঝতে পারছো না, তারা একটু রেসপন্স করবে যে স্যার আমরা ছবিটা দেখে কিছুই বুঝতে পারছি না। স্যার বুঝতে পারছি না। আচ্ছা, বেশ। তুমি ছবিটা দেখতে পাচ্ছ যে কতগুলো গোল 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 দাগ রয়েছে, একটা দেওয়াল থেকে একটা হাইট বরাবর কতগুলি গোল গোল দাগ আছে। দেখো দেখো, এরকম একটা ছবি আছে। আচ্ছা, আমি এই সাইড করে আঁকি, এইখানটায় আঁকলে আমি আর লেখার জায়গা পাবো না। দেখো ছবিটা ধরো এরকম আছে তো, দেখো এইরকম একটা আছে না, আছে তো এরকম। হ্যাঁ স্যার। এইগুলি হচ্ছে লাইটের পয়েন্ট। গোল গোল দেওয়া মানে হচ্ছে লাইটের পয়েন্ট, অর্থাৎ ওগুলোতে ল্যাম্প থাকবে, ল্যাম্প, নর্মাল ল্যাম্প থাকবে। ল্যাম্প মানে দিস ইজ কনসিডার দিস ওয়ান L1, L2 অ্যান্ড L3। ওগুলোতে ল্যাম্প থাকবে। আর দেখো মাঝখানে একটা এরকম রয়েছে, তাই না? ওটা কি বোঝাচ্ছে? ফ্যান। অর্থাৎ ওই ঘরটার মাঝখান বরাবর একটা ফ্যান আছে, এইটা বোঝাচ্ছে। এবার ওটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বেশ। এবার ধরো এই রুমটা যেখানে শেষ হয়েছে, এই রুমের এই জায়গাটা কি আছে? এই রুমের এই জায়গাটা দেখো, তোমার এই রকম পজিশনে বলেছে SB বলা আছে না, SB বলা আছে না? আমি ছবিটা আরেকবার দেখি। হ্যাঁ, ওইরকম পজিশনে একটা SB বলা আছে। SB ফর হচ্ছে সুইচ বোর্ড বা সাব সার্কিট বোর্ড, ওই SB মানে। এবং আর কি আছে দেখো, এখানে বারান্দা আছে, এই বারান্দার এই রকম জায়গায় লিখেছে MS। আর কি আছে না, এইখান থেকে এইরকম নিচে নেমে এইরকম একটা জায়গায় ল্যাম্প আছে একটা। তার মানে হচ্ছে, এটা বলতে চাইছে, বুঝতেই পারছো, এটা বারান্দা ভি, যেখানে MS মানে কি, মেন সুইচ বক্স এবং মিটার বক্স ওইখানটাতে আছে। মেন সুইচ বক্স মানে তার পাশে মিটার বক্স থাকবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। তো মেন সুইচ বক্স যেখানে আছে MS, ওর পাশে আমি ধরে নিচ্ছি মিটার আছে, এবং এটা হচ্ছে দেওয়ালের কোণ বরাবর আছে একটু। আর এটা হচ্ছে বারান্দা ভি। বারান্দায় একটি ল্যাম্প আছে, সেটা হচ্ছে L4। যে তুমি L1, L2, L3 বললাম, তাহলে এটাকে আমি বলছি L4। তাহলে L4 ল্যাম্প যেটি রয়েছে, ওই ল্যাম্পটা, হ্যাঁ, ওই ল্যাম্পটাও সেরকম বারান্দার নিশ্চয়ই ওপর থেকে, সিলিং থেকে 0.5 মিটার নিচে থাকবে। আর SB-র পজিশন দেখিয়েছে এরকম। তুমি তো এটা টপ ভিউ দেখছো, তাহলে টপ ভিউ দেখছো মানে SB-র দেখো, SB-টা কতটা নিচে আছে ওপর থেকে, সেটা তুমি বুঝতে পারছো না ছবি দেখে, বোঝার দরকারও নেই। যেটা আমি একটু আগে বলে দিয়েছি, এই ওখানে ওপর থেকে টপ ভিউ দেখছো, এবং জাস্ট পজিশনটা বলে দিয়েছে। তোমাকে বুঝে নিতে হবে যে এইগুলি এইগুলি মাটি থেকে কত কত হাইটে আছে, এটা নিজে থেকে নিজেকে বুঝে নিতে হবে। তো এই যে সুইচ বোর্ড, এটাও মাটি থেকে 1.5 মিটার উপরে আছে। এইখানে যে MS আছে মেন সুইচ বক্স, সেটাও মাটি থেকে 1.5 মিটার উপরে আছে। বোঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার? এরপর আর কোনো, এই ছবি হ্যাঁ থেকে স্যার। কোনো, এই ছবি থেকে আর কোনো কনফিউশন কার আছে একটু জিজ্ঞাসা বলো আমাকে আগে, যদি কনফিউশন না, হ্যাঁ বলো। বলছি এখন দেখা যায় যে মিটার বক্স আর ওই মেন সুইচটা একসঙ্গে থাকে না, মানে অনেক, অনেকটা হ্যাঁ। বাইরে থাকে। তো হুম। সেগুলো এখন কি মানে আমাদের একে করতে হবে এখানে ওরকম কিছু? না না, এখানে ডিজাইন মানে তুমি ধরে নেবে মেন সুইচ আর মিটার বক্স একসঙ্গে আছে। হুম, এখানে ধরে নেবে একসঙ্গে আছে। তো আচ্ছা, এটা একটা বিষয় গেল। দ্বিতীয় বিষয় হচ্ছে, আচ্ছা এই ওয়ারিং প্ল্যানিংটা কি করে নিয়ে নিয়ে যাবে, একটু সেটা নিয়ে আমরা আলোচনা করি। তো প্রথম স্যার হচ্ছে দেখো, হ্যাঁ বলো। বলছি এখানে স্যার জাংশন বক্স গুলো দেখালো না তো, মানে সুইচ বোর্ডের আগে যে। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাইছিলাম, যাচ্ছিলাম যে জাংশন বক্স তো দেখানো হয়নি, তাহলে জাংশন বক্স কোথায় গেল? তো জাংশন বক্সের পজিশন আমাকে নিজেকে আইডিয়া করে বুঝে নিতে হবে যে কোথায় আমি জাংশন বক্সটি বসাবো। ঠিক আছে, তো চলো, এইটার আমরা অপর থেকে টপ ভিউ দেখছি। এবার আমাকে মনে মনে এইটার একটা পুরো ছবি কল্পনা করে নিতে হবে যে এটা আমার বারান্দা, ওটা পাশে আমার একটাই ঘর।
তো এবং তোমাকে ইলেকট্রিসিটি কানেকশন দিতে বলে যে শুধু এই বারান্দার একটা ঘরে কটা এমসিবি লাগবে গো, কটা ভাগে ভাগ করবে? আননেসারি একটা ল্যাম্পের জন্য একটা এমসিবি দেবে তুমি? কোনো দরকার নেই। সো নো নিড অফ ডিস্ট্রিবিউশন বক্স হেয়ার। এখানে একটাই পাওয়ার এলো, সেই পাওয়ারটাই একদম দুটোই চলবে। মেন সুইচ ট্রিপ করালে এটা এবং এটা একই সঙ্গে ট্রিপ হবে, কোনো এক্সট্রা পাওয়ার দেওয়া দরকার নেই। মেন সুইচ বক্সের মধ্যে যে ফিউজ আছে ওই ফিউজেই কাজ হয়ে যাবে, নো নিড টু ইউজ এক্সট্রা এমসিবি। তার মানে ফার্স্ট অফ অল এখানে কোনো ডিস্ট্রিবিউশন বক্স আমি ব্যবহার করছি না, ঠিক? সেকেন্ড পয়েন্ট হচ্ছে, প্রশ্নটা হলো স্যার যে জাংশন বক্সটা আমি তাহলে কোথায় বসাবো? বেশ, জাংশন বক্স কোথায় বসাবো সেইটা বোঝার জন্য আমরা এই ছবিটার একটা অন্যভাবে কল্পনা করে নিই। সেটা হচ্ছে, মনে করো এটা তোমার বারান্দা, এটা বারান্দা, এইটা হচ্ছে ঘর। তার মানে ইউ আর ওয়াচিং ফ্রম দিস সাইড। এই দিক থেকে সাইড ভিউ দেখছো তুমি, এই দেখো এই দিক থেকে সাইড ভিউ দেখছো, ওই দিক থেকে তাকাচ্ছ, এদিক থেকে তাকাচ্ছ তুমি। তাহলে কি দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে বারান্দা অ্যান্ড দিস ইজ ইওর রুম, তাই তো? ওই থেকে ওই তাকাও। এবার এই যে বারান্দা, সেই বারান্দার কি অবস্থা আছে? সেই বারান্দায় হচ্ছে এরকম ব্যাপার যে, আচ্ছা এটাকে আমি এভাবে না এঁকে একটু 3D ফরম্যাটে আঁকি, তাহলে ধরতে সুবিধা হবে তোমাদের। আমি এরকম আঁকলে তোমাদের অতটা একটু অসুবিধা হবে। আচ্ছা এরকম করেও আঁকা যায়, অসুবিধা নেই। বেশ, আমি দেখিয়ে দিই তোমাদের, এটাও ঠিক আছে। ধরো এই রকম জায়গায়, এবার দুটো ছবিকে একটু মাথায় ভালো করে ভাবাবে। কি বলতে চাইছি সেটা হচ্ছে যে লাইনটা কোথা দিয়ে আমি নিয়ে যাব। তো মেন সুইচটা বুঝতে পারছো যে বারান্দার একদম কোন বরাবর মেন সুইচটা রয়েছে, এবং সেটা বুঝতে পারছো যে মাটি থেকে 1.5 মিটার উপরে আছে। আমার এই টোটাল হাইটটা আমি ধরে নেবো 3 মিটার, এই 3.5 মিটার। সবসময় কোনো বিল্ডিং এর ফ্লোর টু সিলিং হাইটটা ধরে নেবে 3.5 মিটার টোটালটা, ঠিক আছে? এরপর আমি যেটা করব সেটা হচ্ছে যে মেন সুইচ বক্স থেকে তারটা বুঝতে পারছো, তার মানে আমার যদি এটা দেওয়াল হয়, যদি এরকম জায়গায় আমি মেন সুইচ বক্স বসাই, এখান থেকে তার উপরে উঠে যাবে, উপরে উঠে এরকম ধরো ভার্টিক্যাল এই বরাবর রান করবে। ধরো এটা আমার দেওয়াল আর এটা হচ্ছে আমার সিলিং, ছাদ। তাহলে আমার এরকম থেকে মেন সুইচ পজিশন থেকে এতটা উঠে গেল, উঠে গিয়ে এই বরাবর রান করলো, ঠিক আছে? মনে করো এইটাই তোমার বারান্দা। বেশ, চলো এইটা কি বারান্দা ধরি, আমি আমি এটা মুছি। এটা মুছতে হবে না তো, আমি আমি এইরকম একটু জায়গায় আঁকছি। হুম, ধরে নিচ্ছি দিস ইজ মাই, এটাই মনে করো তোমার বারান্দা। এই যে এই বারান্দাটা, এইটা আমি এখানে তুলে আনছি। বারান্দার এইটা হচ্ছে আমার ফ্লোর, আর এই লেভেলটা হচ্ছে এই উপরে যে মেটালটা দেখছো বোর্ডের, এই হোয়াইট বোর্ডটার, এইটা মনে করো সিলিং। আমার এই হাইটটা কত? এই টোটাল হাইটটা হচ্ছে 3.5 মিটার, এই টোটালটা। এর মধ্যে আমাকে কি করেছে, আমাকে ছবিটা অনুযায়ী দেখিয়ে দিচ্ছে, আমাকে টপ ভিউ দেখছি, এটা আমার টপ ভিউ, আর এটা কিন্তু আমার ফ্রন্ট ভিউ। তার মানে আমি বলতে পারি যে কি হচ্ছে, এই এই ঘরে তুমি বারান্দা দিয়ে ঢুকবে কোথা থেকে? ধরো এরকম জায়গায় দরজা আছে একটা, অ্যাকচুয়ালি এরকম জায়গায় একটা দরজা আছে বেসিক্যালি। তো ধরে নিচ্ছি আমার এরকম জায়গায় সেই দরজাটা আছে, এটা আমার ডোর ডি। এবং এই যে ডোর, ও সরি সরি, আমি এটা ইয়ে কেন আঁকছি, এই ধরো আমার ডোর, এইটা আমার ডোর বারান্দাটার। তুমি এই দিক থেকে তাকাচ্ছ এখন, সেইটা আমি এইটা আঁকছি। হ্যাঁ, তুমি এই দিক থেকে তাকাচ্ছ, এইটা হচ্ছে তোমার ধরো দরজা। সেই দরজার কোথায় কি বসেছে? মেন সুইচ বক্সটা বসেছে ধরো এরকম জায়গায়, এইটা আমার মেন সুইচ বক্স বসেছে, দরজার পাশে মেন সুইচ বক্স বসেছে। এই মেন সুইচ বক্সের মাটি থেকে হাইটটা কত? না 1.5 মিটার, এটা আমরা জেনে গেছি। এবং এই মেন সুইচ বক্স থেকে তারটা কিভাবে নিয়ে যাব? আচ্ছা, ল্যাম্পটা কোথায় লাগাতে বলেছে? ল্যাম্পটা এইরকম জায়গায় লাগাতে বলেছে, দিস ইজ মাই L4 ল্যাম্প। আর একটু আগে ধরো, একটু মাঝে মাঝে এরকম জায়গায় লাগাতে বলেছে, L4 ল্যাম্প, তাই না? তো আমি ওয়্যারটা কিভাবে নিয়ে যাব? না, মেন সুইচ বক্স থেকে দেখো লাইনটা উপরের দিকে উঠবে, উপরের দিকে উঠে দেওয়ালে এই বরাবর যেতে থাকবে। এই হাইটটা কত? না 0.5 মিটার, 0.5। আগেই জেনে গেছো একদম। তার মানে আমার মেন সুইচ বক্স থেকে তারটা উপরের দিকে উঠলো, যে এই বরাবর গেল। এইখানে কি গেল, মানে কি এখানে কি একটা তার গেছে? না,
এই যে ল্যাম্প ফোরটা গেছে, সেই ল্যাম্প ফোরটা যেখানে জাংশন বক্সটা মানে যেখানে ল্যাম্প ফোরের পয়েন্টটা বসাবো, সেই দেওয়ালটাকে আমি ছেনি দিয়ে ফুটো করে নিয়ে তারটা ওই দিকে গলিয়ে দেবো। ওই দিকে কি আছে? এই রুমটা আছে। কি বলছি, পয়েন্টটা ধরতে পারছো? আমি নিশ্চয়ই এখানে আনতাবাড়ি জায়গায় এরম জায়গায় ফুটো করবো না। তো আমি যেটা করছি দেখো, এই পজিশনটা থেকে বুঝতে পারছো, যেখানে সুইচ বোর্ড তার উল্টো দিকে ল্যাম্প, তার মানে বুঝে নিতে হবে যে এর পিছনের যে ঘরটা, সেই ঘরটার এই যে ল্যাম্পের পজিশন, তার পিছন দিকে একটা জাংশন বক্স, সেইখান থেকে নিচের দিকে আমার সুইচ বোর্ড নেমে গেছে। আমি এর পিছনে কি আছে সেইটাকে আমি গ্রিন কালারের তোমার মার্কার পেন দিয়ে দেখাচ্ছি। এই ল্যাম্পের পিছনের ঘরে যেটা আছে, এইখানে একটা জাংশন বক্স আছে গ্রিন কালারের। তার মানে এদিক থেকে দেওয়াল ছেনি দিয়ে ফুটো করে ওপারে চলে গেছে। দিস ইজ মাই জাংশন বক্স। আর ওখান থেকে এইরকম হাইটে, এই যে হাইটে থাকে, এই হাইটে আমার সুইচ বোর্ড বসেছে এসবি। এইটা গ্রিনটা হচ্ছে পিছনের ঘরে। দেখো ব্যাপারটা সবার আইডিয়াটা হলো কিনা। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, যদি এইটা আমার ল্যাম্পের পয়েন্ট থাকে, এটা আমার ল্যাম্প হয়, তাহলে এই দিকে থাকবে জাংশন বক্স। এই জাংশন বক্স থেকে নিচের এরম হাইটে থাকবে আমার সুইচ বোর্ড, এরকম হাইটে। দেখো ব্যাপারটা সবার বোঝা গেছে আশা করি। চেষ্টা করব আমরা যে যেদিকে আমার ল্যাম্পের পজিশনটা হচ্ছে তার উল্টো দিকেই আমার পাওয়ারটা ঢোকাবো কোথা দিয়ে, এইটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। পাওয়ারটাকে আমি যদি মনে করতাম যে স্যার আমি তো এইখানেও দেওয়াল ফুলে ঢুকিয়ে দিতে পারি, তাহলে এইখানে যদি দেওয়াল ফুলে ঢুকিয়ে দাও, আবার সেই এইখানটায় না আবার তো সেই বেঁকিয়ে সুইচ বোর্ডে নামাতে হবে। আমি আগের দিনই বলেছি, জাংশন বক্সের পজিশন কোথায় হবে? সুইচ বোর্ডের সোজা উপরের দিকে। তাহলে যেখানে তুমি তোমার সুইচ বোর্ড করার প্ল্যান করছো, ভেবে নাও যে ওর উপরে উপরেই জাংশন বক্স করবো, এবং ছবি থেকে বুঝতেই পারছো যে এই দিকে ল্যাম্প আছে, তাহলে সেই ল্যাম্পের অপোজিট সাইডে আমি দেওয়াল ফুটো করে ওদিকটায় আমি একটা জাংশন বক্স বসাতে পারি, ওখান থেকে নিচের দিকে নামিয়ে আমি সুইচ বোর্ড করতে পারি। ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? দেখো এই ছবিটুকু একদম একদম ক্লিয়ার করে নাও সবার কাছে, সবাই যেন একদম ক্লিয়ার হয়ে যায় ব্যাপারটা সম্পর্কে। বেশ, এরপর একটা প্রশ্ন আসবে যে স্যার ল্যাম্পের এই L4 ল্যাম্পের সুইচটা কোথায়? কি মনে হচ্ছে এটা এটা কি ঘর? এটা ধরো একটাই একটা আউট হাউস, কেউ একটা মেস ভাড়া নিয়ে রয়েছে, দুটো ছেলে একটা মেস ভাড়া নিয়ে রয়েছে, ওদের একটাই বারান্দা আর একটাই রুম। তাহলে ওরা এই একটা ল্যাম্প যদি বারান্দায় একটাই ল্যাম্প জ্বালায়, তার সুইচটা কোথায় করবে? এই ঘরেই করে দিক না, এই ঘরে যে সুইচ বোর্ডটা ওই ঘরেই করে দিক। অর্থাৎ এই ঘরেই ল্যাম্পের সুইচ থাকবে, ওখান থেকেই বারান্দার ল্যাম্পটা জ্বালবে। তার মানে এই সুইচ বোর্ডেই ল্যাম্প থাকবে, মানে ল্যাম্পের সুইচটা থাকবে, ওখানে অন করে দিলেই এই বারান্দার ল্যাম্পটা জ্বলে উঠবে। ক্লিয়ার সবার কাছে? কারো কারো বুঝতে অসুবিধা নেই আশা করি? ওকে, এইটা একটা জিনিস বুঝে নিলে। দ্বিতীয় হচ্ছে আর কি করব, আর পাওয়ারটা কিভাবে ঘোরাবো? এখানে জাংশন বক্স তো রয়েছে, তার মানে ওই পিছনের ঘরে কি হচ্ছে, আমার পিছনের ঘরে জাংশন বক্স থেকে লাইনটা এইভাবে যাচ্ছে, দিয়ে ওইদিকে ঘুরে গেল। একদম ওইদিকে তো ঘুরবে না, ধরো এটা এটা দেওয়ালের পিছন দিয়ে যাচ্ছে, গাড়ি তুমি দেখতে পাচ্ছ না এটাকে, ঠিক আছে, এইরকম গিয়ে এরকম করে চলে গেছে। এটা ওই পিছনের ঘরে জাংশন বক্স থেকে লাইনটা এভাবে দৌড়চ্ছে। কেন দৌড়চ্ছে? কারণ দেখো এটা এইভাবে আসছে, তাই না? দেখো আমি কি করলাম, আমার L1 L2 L3 তে পয়েন্ট দিতে হবে, তাহলে পাওয়ারটাকে আমি কিভাবে ঘোরাবো? যদি এইখানে তো সুইচ বোর্ড রয়েছে, তাহলে আমি পাওয়ারটাকে যদি এইভাবে নিয়ে যাই, তাহলে ইট ইজ বেটার। আর তুমি যদি বলো যে না স্যার আমি এভাবে নিয়ে যাব না, আমি তুমি অনেকভাবে নিয়ে যেতে পারো, কিন্তু কোনটা ভালো দেখাবে সেইটা তোমাকে ডিজাইন করতে হবে। ডিজাইন শুধু এমন নয় যে আমি তারের খরচা সব বাঁচিয়ে দিলাম দিলাম, দেখতেও যেন একটা সুশ্রী হয়, দেখতেও যেন সুন্দর হয়। তুমি যদি বলবে যে স্যার একটা কাজ করি, এই ঘরের মাঝখান বরাবর ক্রস করে দিই, এই 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 গেল দিয়ে ক্রসে চলে গেল, আবার এখানে ক্রস হয়ে ওদিকে চলে গেল, একটা ঘরের মাঝখানে এদিক থেকে ওদিকে সিলিং এর লাইন গেছে, মাঝখানে প্লাস করে আবার ওদিকে বেরিয়ে গেছে, ভালো দেখাবে কি? সিম্পলি ভালো দেখাবে না। আমরা চেষ্টা করবো ফ্যানের এই লাইনটা যত সম্ভব কম রাখতে। ফ্যানের যে লাইনটা না, আমি এখান থেকে লম্বা করে নিয়ে গেলাম, আবার এখান থেকে এখানে নিয়ে গেলাম, না করে আমি যদি এইটা করি, দেখো দেখতে সুন্দর হবে। কোনটাতে দেখতে সুন্দর হবে সেটা একটু তোমার নিজের আইডিয়া। এরপর তুমি যদি বলো যে স্যার আমার এরকম ইচ্ছা হচ্ছে না, আমি সাপোজ এই দিকে কোনো লাইন করব না, আমি এই ফ্যান থেকেই এইদিকে পয়েন্ট নিয়ে চলে যাবো, হ্যাঁ করতে পারো।
নাম্বার করে কাটবে না, যা এটাতেও যা মার্কস পাবে ওটাতেও তাই মার্কস পাবে, পরীক্ষায় সব 10-এ 10, 9-এ 9, 10-এ 9, যা পাওয়ার সেটা পাবে পরীক্ষায় লিখলে। কিন্তু চেষ্টা করো যে জিনিসটা সুন্দর দেখতে হয়, এবার সুন্দর একটা এর মতো হয়। সবসময় দেখো আমি যদি এইখান থেকে এটুকু করে দিই আমার তারের খরচা অনেক বেঁচে যাবে, কিন্তু দেখতে ভালো হবে না। ঘরের মাঝ বরাবর এরকম করে একটা লাইন চলে গেছে, কেসিং লাইন, ভালো না। তো যদি স্যার লাইনটাকে এই বরাবর ঘোরাও বেটার হবে। হ্যাঁ বলো। বলছি ও ক্যাসিং এর ক্ষেত্রে ওদিকে ঠিক আছে, কিন্তু কনসিল ওয়ারিং এর যদি করা যায় ওরকম তো কোনো হুম অসুবিধা হুম নেই, কারণ না না ছাদের না, ভেতর থেকে দেখা যাবে না তো। একদম একদম একদম। কনসিল ওয়ারিং যদি করো তাহলে পাইপটাকে এভাবে নিয়ে চলে যাও, ইটস বেটার। ঠিক আছে। হুম। তবে কি হচ্ছে একটা জিনিস বলে দিই, কনসিল ওয়ারিং এ কি ঝামেলা বলো তো, কি ঝামেলা বলো কনসিল ওয়ারিং এ? কনসিল ওয়ারিং এ ঝামেলা হচ্ছে যে কনসিল ওয়ারিং এ ফ্যানের পয়েন্টটা কখন করতে হয়, যখন ছাদ ঢালাই হয়। ছাদ ঢালাইয়ের সময় করতে, হ্যাঁ। হ্যাঁ, ছাদ ঢালাইয়ের সময় এরকম করে এখান দিয়ে দুটো পাইপ নিয়ে যেতে হবে তোমাকে, তাহলে একটা পাইপ এইখানে মুখ বেরিয়ে থাকবে, আর একটা পাইপ এইখান থেকে দেওয়াল থেকে মুখ বেরিয়ে থাকবে মুখ, ডবল পাইপ এখান থেকে নিয়ে যেতে হবে। আর এই যে লাইনটা এটা কিন্তু কনসিল হয়ে যাবে না, এই লাইনটা কিন্তু ওই দেওয়ালের ওই বরাবর দেওয়ালটা কাটতে 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 চলে যাবে। হুম, এইরকম পজিশনে দেওয়াল কাটতে 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 চলে যাবে। তো যদি চেষ্টা করার মানে যত তুমি ছাদ ময় পুরো পাইপ ফেলবে না, এই পাইপটা একটু ফ্লেক্সিবল, অর্থাৎ পাইপটাকে তুমি চাইলে এরকম করে বেন্ড করলে ভাঙতে পারে, বা পাইপটাকে তুমি যদি একটা সজোরে একটা কিছু দিয়ে নোজ প্লায়ার বা কিছু দিয়ে প্রেস করো, ওটা কিন্তু মানে চাপ খেতে পারে। তার মানে কংক্রিটের তোমার যে স্ট্রাকচারটা তুমি বানাচ্ছ ছাদের মধ্যে, তুমি যদি গোটা ছাদময় পাইপ ফেলে একাকার করো, তাহলে তোমার ছাদের যে কংক্রিটটা তার কিন্তু লংজিভিটি বলো বা তার যে হার্ডনেসটা সেইটা কিন্তু স্টিপড হয়ে যাবে, সেই হার্ডনেসটা আর ভালো থাকবে না। মানে হার্ডনেসটা অনেকটাই এফেক্টেড হবে তুমি যদি গোটা ছাদময় এরকম নরম পাইপগুলোকে ফেলো, ঠিক নয় না। রেকমেন্ড করা হচ্ছে শুধুমাত্র ফ্যান এবং সিলিং, সিলিং পয়েন্ট যদি কিছু থাকে সেইগুলোকেই আপনি পাইপ কনসিলের পাইপ দিয়ে নিয়ে যান, আদারওয়াইজ বাকিটা দেওয়াল কেটে কেটে নিয়ে যান, ইটস বেটার, ইট ইস রেকমেন্ডেড। ওই ছাদময় তুমি যদি পুরো পাইপ ফেলে দাও এটা কিন্তু ভালো প্র্যাকটিস নয়, তোমার ছাদের কংক্রিটটা কিন্তু এফেক্টেড হয় এটা দিয়ে। তো যাই হোক, আমরা দেখো এই বরাবর লাইনটাকে আমি যদি ওয়ারিং এর এটা ফেলে দিই, তাহলে আমার এটা এবার একটা বুঝতে আমার সুবিধা হয়ে যায় যে চলো ঠিক আছে, ইটস ওকে, এই বরাবর ঠিক আছে। তার মানে আমি এই দুটো ছবি পুরো বুঝে গেলাম। যখন এই দুটো ছবি আমাকে ফট করে আমি আইডিয়া করে ফেললাম যে ঠিক আছে আমি এই 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 বরাবর আমি ওয়ারিংটাকে নিয়ে যাব, অর্থাৎ এই ঘরে এটা আমি কি ব্লু কালার করেছি, অর্থাৎ এমএস থেকে লাইনটা সোজা উপরে উঠে আসবে, উপরে উঠে এসে এই বরাবর এখানে চলে আসবে, আর দেওয়াল ফুঁড়ে ওপারে চলে যাবে। এই তো ব্যাপার। বেশ, এরপর আমাদের যেই এটা হয়ে গেল, আমি ওয়ারিং প্ল্যানটা করে ফেললাম যে ওয়ারিংটা কোথা দিয়ে কিভাবে নিয়ে যাবো। ফার্স্ট হচ্ছে আমাকে ওয়ারিং প্ল্যান করতে হবে, ওয়ারিং প্ল্যানটা আমি বুঝে নেবো যে আমি এইভাবে এইভাবে আমি ওয়ারিং প্ল্যানটা করবো। দরকার তোমার রাফ এরকম ছোট্ট করে একটা ছবি এখানে নেবে যে আমি ওয়ারিং প্ল্যানটা এভাবে করবো, দরকার নেই। তোমার পরীক্ষায় যে কোশ্চেন পেপার দিয়েছে যদি কোশ্চেন পেপারের উপর লেখা পসিবল হয়, বা যে একটা তো ছবি অলরেডি আঁকছো তুমি, সেই ছবিটার মধ্যে এঁকে নিজেই একটা এঁকে নেবে যে চলো আমি এইভাবে ওয়ারিং প্ল্যানটা করবো। কারণ এই ছবিটা দেখেই তোমার কিন্তু বাকি এস্টিমেশন গুলো করতে হবে। এবার হচ্ছে প্রশ্নটা, এবার যে যে প্রশ্নগুলো মনে থাকে যে চলো কত কত তার নেব, কত ওয়্যার নেব, কি কি রকম ওয়্যার নেবো, আগে তো ওয়্যার, আগে ওয়্যারটাই মেন। তো ওয়্যারটাই যেহেতু মেন, তাহলে আমি আগে ওয়্যারের রেটিং করতে হবে। ওয়্যারের রেটিং যদি করতে হয় আমায় কি করতে হবে, আমাকে ম্যাক্সিমাম কারেন্ট ডিমান্ড বা কি এইগুলো আমাকে একটু দেখে নিতে হবে। এবার তোমাদেরকে দেখো গতকালকে একটা পিডিএফ শেয়ার করেছি, যে পিডিএফটা, ওই পিডিএফ এর 47 এবং 48 পেজে একটা টেবিল আছে কেবল ক্যালকুলেশন। ওর থেকেও একটা ভালো টেবিল আমি পরবর্তীকালে দিয়ে দেবো, আমি প্রত্যেক ব্যাচকেই যেটা দিয়ে থাকি। আপাতত কিছু পাইনি বলে আজকের জন্য আমি ওইটা দিলাম। তো ওখানে দেখো বিভিন্ন ক্রস সেকশন, 47 যে পেজটা আছে না, 47 পেজে বিভিন্ন ক্রস সেকশনের ওয়্যার কত অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম দিতে পারে তার একটা রেটিং করা আছে, কপার কেবলের জন্য করা আছে। তোমাদেরকে যে আমার টেবিলটা দেওয়ার কথা, ওতে কপার অ্যালুমিনিয়াম দু রকম কেবলই থাকবে। অ্যালুমিনিয়াম হলে একটু কম কস্টিং হবে, খরচা কম পড়বে, কপার কেবল হলে খরচাটা একটু বেশি পড়বে, এই যা পার্থক্য। তো ঠিক আছে, তোমার কাছে হাতে এখন মনে করো কপার কেবল আছে, তুমি কপার কেবল দিয়ে ওয়ারিং করতে চাও, কোনো অসুবিধা নেই। তুমি বলে স্যার আমি পরীক্ষায় কপার কেবল দিয়ে ওয়ারিং করবো, ও বলে তুমি বলে স্যার আমি অ্যালুমিনিয়াম দিয়ে ওয়ারিং করবো, আমার কোনো আপত্তি নেই, প্রোভাইডেড তুমি যেন অ্যাম্পিয়ার রেটিং গুলো ঠিকঠাক দেখে নিও, যে অ্যালুমিনিয়ামের জন্য যেটা দেওয়া দরকার তুমি সেটাই দেবে, কপারের জন্য যেটা দেওয়া দরকার সেটা দেবে। এইটা তোমাকে একটু
তাহলে একটু ট্যাকল করতে হবে। তো দেখো কত লোড আছে, আমার কি কি লাগে। ফার্স্ট লাগে হচ্ছে ওয়ারিং প্ল্যান, যেটা আমার হয়ে গেছে। লোড ক্যালকুলেশন, হাউ মাচ লোড ইজ দেয়ার। একটা ফ্যান কত ওয়াট গো, যে লোড ইকুয়াল টু একটা 80 ফ্যান watt। মানে কত, 80 ওয়াট। একটা ফ্যান মানে 80 ওয়াট। ল্যাম্প গুলোকে আমি ম্যাক্সিমাম 100 ওয়াটের করে ধরে নিই, খুব বেশি হলে 100 ওয়াটের বেশি তো ল্যাম্প লাগাবো না। অ্যাকচুয়ালি এখনকার দিনে মানুষ এলইডি ল্যাম্প লাগায়, যেটা 14 ওয়াটে প্রচুর আলো, 14 ওয়াটে হিউজ ইলুমিনেশন দেয়। বাট আমাকে ধরে নিতে হবে যে এই যে লাগাবে তার এলইডি কেনার সামর্থ্য নেই, সে তিনটে হয়তো এমনি ইনক্যান্ডেশন ল্যাম্প চালাবে। তো যদি তিনটে 100 ওয়াটই করেই ধরে নাও, 100 100 100 100, তার মানে কত, তুমি যদি প্রয়োজন মনে হয় যে স্যার 100 ওয়াট করে আমি 4টে ল্যাম্প দেবো না, আমি একটু কমিয়ে নিয়ে ওটা 60 দেবো, তাহলে 60 দাও। 60 কত হয়, 240। ঠিক আছে, 60 ওয়াটে, 60 ওয়াটে তিনটে ল্যাম্প জ্বালালে ঘরে এনাফ আলো হবে। তাহলে 60 60 60 এবং বাইরে একটা 60, কত হলো, 240 না, করলে ধরো 320 ওয়াট, মাত্র 320 ওয়াট পাও, মানে তোমার কনজাম্পশন আর কিছুই নাই তো। 4টে ল্যাম্প আর একটা ফ্যান, এই তো। তো 320 ওয়াট যদি তোমার লোড হয়, তাহলে অ্যাম্পিয়ারটা কত, এই অ্যাম্পিয়ারটা তোমাকে বার করতে হবে। অ্যাম্পিয়ারটা কি করে বার করবে, আগেই বলেছি। 320, এটা হচ্ছে ওয়াট আছে, ডিভাইডেড বাই করবে পাওয়ার ফ্যাক্টর, তাহলে তুমি পাবে ভিএ। সেই যে ভিএ পেলে, অর্থাৎ ওয়াটে আছে, ওয়াট থেকে তোমাকে ভিএ তে আসতে হবে, মানে পাওয়ার ফ্যাক্টর দিয়ে ভাগ করলে এটা পেলে ভিএ, সেইটা ডিভাইডেড বাই তুমি করলে তোমার ভোল্টেজ, সিস্টেম ভোল্টেজ 230 ভোল্ট। তার মানে ভিএ ডিভাইডেড বাই ভি করলে কি পাই আমরা, অ্যাম্পিয়ার পাই। তো এটা করে দেখো কত অ্যাম্পিয়ার হচ্ছে একটু বলো। 1.739। মাত্র 1.74 অ্যাম্পিয়ার, আরে অনেক কম, কিছুই না। মানে 1.74 যদি অ্যাম্পিয়ার হয়, সেই অ্যাম্পিয়ারটা কি, টোটাল অ্যাম্পিয়ার। এটা কিন্তু দেখো, এটা টোটাল অ্যাম্পিয়ার, অর্থাৎ আমি যদি সবকটা লাইট আর ফ্যান জ্বালিয়ে দিই তবে 1.74 অ্যাম্পিয়ার ক্যারি হবে, এতই কম। তার মানে এইখানে যে তারটা এমএস থেকে আমি যে সুইচ বোর্ড অব্দি নিয়ে যাব, ঠিক আছে, এই যে সুইচ বোর্ড অব্দি নিয়ে যাবো, তার পয়েন্টটা হচ্ছে আমার এই। এবার কি উচিত, সুইচ বোর্ডটা কি একদম ফাঁকা থাকা উচিত, না সুইচ বোর্ডে একটা প্লাগ পয়েন্ট থাকলে ভালো হয়, একটা প্লাগ পয়েন্ট থাকলে ভালো হয়। সেই প্লাগ পয়েন্টে আমি ম্যাক্সিমাম কত লোড লাগাতে পারি, ম্যাক্সিমাম 500 ওয়াট অব্দি লাগাতে পারি। তার মানে আমি যদি এর সাথে একটা প্লাগ পয়েন্ট আরো 500 ওয়াট অ্যাড করেও দিই, হ্যাঁ, কারণ আমি একটু যখন যাবো আমি একটু সিস্টেমটাকে একটু আপ করে রাখবো। আমি 1.75 অ্যাম্পিয়ার যেতে পারে দিয়ে একবার সরু তার দিয়ে ওয়ারিং করে দিলাম, পরে আর বড় লোড চালানো যাচ্ছে না, সেটা করলে হবে না। আমাকে এখন করতে হবে, একটু ভালো করে করতে হবে। সে আমার এখনকার এই মুহূর্তে যত কম লোডই থাক, ভবিষ্যতের কথা ভেবে একটু আমাকে এক্সটেন্ড করে রাখতে হবে লাইনটাকে। স্যার হ্যাঁ বলো। বলছি, কোশ্চেনে যদি এরকম কিছু বলা না থাকে প্লাগের কথা, তাহলে কি আমরা এরকম করে অ্যাড করে নিতে পারবো? তুমি অ্যাড করতেও পারবে, তুমি অ্যাড নাও করতে পারবে, কেউ কিচ্ছু বলবে না, কেউ কিচ্ছু বলবে না। তুমি প্লাগ পয়েন্ট অ্যাড করতে পারো, প্লাগ পয়েন্ট নাও অ্যাড করতে পারো। বোধহয় এখানে এখানে তুমি যদি এখন ম্যাট্রিক্স ফলো করো, ম্যাট্রিক্স একটা প্লাগ পয়েন্ট, ম্যাট্রিক্স এর উত্তরটা ধরো করা আছে, অন্যভাবে করা আছে, তারা যেভাবে করেছে সেখানে হয়তো প্লাগ পয়েন্ট অ্যাড করা নেই, আমি জানি না কি আছে, প্লাগ পয়েন্ট অ্যাড করা নেই। বাট তুমি একটা প্লাগ পয়েন্ট অ্যাড করতেই পারো। ঠিক আছে, প্রথম প্রবলেম করছি, ছোটখাটো প্রবলেম করছি, এখন আমরা কোনো প্লাগ পয়েন্ট অ্যাড করছি না, ছেড়ে দাও। তো মনে করো এই হচ্ছে তার ইয়ে, এবং 1.74 হচ্ছে অ্যাম্পিয়ার। দ্যাট 1.74 অ্যাম্পিয়ার হচ্ছে টোটাল অ্যাম্পিয়ারটা, যেটা কোথা থেকে ফ্লো হবে, দেখো মেন সুইচ বক্স থেকে ফ্লো হবে যে পাওয়ারটা, লাইনটা, এই লাইনটা। এবার 1.74 অ্যাম্পিয়ার মানে আমরা 0.75 mm² 0.75 mm² ক্রস সেকশনাল ওয়্যার ইউজ করলে আমার হয়ে যাবে, কিন্তু আগেই বলেছি করব না। ফার্স্ট অফ অল এই যে অ্যাম্পিয়ারটা, এই অ্যাম্পিয়ারটাকেও একটুখানি আমাকে এক্সটেনশনের প্রভিশন রাখতে হবে, যে যে অ্যাম্পিয়ারটা আমি পাচ্ছি, তাহলে ওভার ডিজাইনের জন্য আমাকে এই 1.74 এর সাথে ইন্টু 25% আরো আমাকে বাড়িয়ে রাখতে হবে, মানে 125/100।
মানে আমাকে আরো 25% এক্সটেনশন করে যে অ্যাম্পিয়ারটা হয় সেই অ্যাম্পিয়ারটা ধরে আমি করতে হবে। তো সেই অ্যাম্পিয়ারটা ধরলেও দেখবো 0.75 স্কোয়ার এমএম আমার এনাফ। ওই টেবিল থেকে তোমরা দেখে নাও যে এই তার কত কারেন্ট ক্যারি করতে পারে। প্রথমেই দেখতে হবে, টেবিলটা খুলে 47 পাতায় প্রথমেই দেখতে হবে যে কোন ক্রস সেকশন কত কারেন্ট ক্যারি করতে পারে। এটা 2 রান, কারণ এখানে তো 3 ফেজ নয়, এখানে দেখো সব সিঙ্গেল ফেজ যাবে, মানে দুটো করে রান হবে, একটা ফেজ একটা নিউট্রাল। তা 2 রান যদি হয়, 2 রানের জন্য আমার এই তার হয়ে এই তারও অনেক বেশি। তো আমরা বেটার ডিজাইনের জন্য যেটা উচিত, আমি আগেই বলেছিলাম তোমাদেরকে, প্রত্যেকটা পয়েন্টের জন্য কত অ্যাম্পিয়ারের কত ক্রস সেকশনাল ওয়্যার ইউজ করতে বলেছি। প্রত্যেকটা 1.5। পয়েন্ট মাথা রাখবে, প্রত্যেকটা পয়েন্টের জন্য আমরা 1.5 এর তার ইউজ করব। তাহলে এরা যদি 1.5 এর তার প্রত্যেকটা পয়েন্টের জন্য হয়, তাহলে তাদের টোটাল পাওয়ারটা যেখান দিয়ে ফ্লো হয়ে আসবে সেটা কত হওয়া উচিত? ওর পরেরটা। এবার ব্যাপারটা ভালো করে বোঝো, প্রশ্ন হতে পারে যে স্যার 0.75 এর তার এনাফ, আপনি এখানটা 2.5 লাগাচ্ছেন কেন? আমি বলছি এই তারটাকে তুমি 2.5 লাগাও। কেন এত ওভার ডিজাইন? তার কারণটা হচ্ছে কিছু থাম্ব রুল তোমাকে মেনে চলতে হয়। বলাই আছে, এটা তোমার ইলেকট্রিসিটি রুলেই বলা আছে যে প্রত্যেকটা পয়েন্টের যে ওয়ারিং গুলো আপনারা করবেন সেখানে 1.5 এর তার দেবেন। এই একটা 1.5 এর তার, এই একটা 1.5, এরা সব 1.5 এর তার। তার মানে এদের কারেন্টটা যে বয়ে নিয়ে আসবে টোটাল, তাকে কত হওয়া উচিত? 1.5 এর উপরে, যেটা 2.5 স্কোয়ার এমএম তার এখানটা হওয়া উচিত। তোমাকে এখানে সার্ভিস কানেকশন করতে বলেনি। সার্ভিস কানেকশনটা ধরো পোল থেকে এসেছে, এটা ধরো পোল, এর পোল থেকে 4টে তার গেছে, সার্ভিস কানেকশন ধরো এখান থেকে এসেছে, সার্ভিসের ওয়্যারটা। এটা হয়তো দেখবে 4 স্কোয়ার এমএম এর তার আছে। ওরা তো চাইলে 2.5 দিতে পারতো, দেয়নি কেন? সার্ভিস কানেকশন, তুমি যদি এটা 500 টাকা দিয়ে একটা ইলেকট্রিক কানেকশন অ্যাপ্লাই করো, তোমার বাড়িতে যে মিটার আর তারটা বসিয়ে দিয়ে যাবে, সেই তারটা দেখবে 4 তার, 4.0 স্কোয়ার এমএম তার। কেন দিয়েছে? জাস্ট এক্সট্রা একটা প্রভিশনের জন্য দিয়ে রেখেছে, ভবিষ্যতে তুমি যদি এক্সটেন্ড করো, ওরা কি আবার তারটা চেঞ্জ করতে আসবে? করবে না। তুমিও তোমার এই তার 0.25 দিলে হয়ে, 0.75 দিলে হয়ে যেত, কোনো দরকার নেই, এত ভাববো না। আমি থাম্ব রুল ইউজ করব, প্রত্যেকটা পয়েন্টের জন্য 1.5 এর তার। এবার দেখে নেবো যে টোটাল অ্যাম্পিয়ারটা কত হচ্ছে। টোটাল আজকে না হয় এই যে প্রবলেমটা তুমি নিউমেরিক্যাল প্রবলেমটা করছো, এখানে খুব অল্প লোড আছে, সেই জন্য 1.74 অ্যাম্পিয়ার হয়েছে। হতেই পারে যে একটা তোমাকে বড় বিল্ডিং ডিজাইন করতে হচ্ছে, এখানে প্রায় 32-34 অ্যাম্পিয়ার আছে, এই 34 অ্যাম্পিয়ার অব্দি থাকে, সেক্ষেত্রে তোমাকে ভাবতে হবে যে না, এবার 4 স্কোয়ার এমএম তার ইউজ করতে হবে। অর্থাৎ এই যে তারটা, 4 তার ইউজ করতে হবে। এই ঘরে আজকে যদি দুটো এসি থাকতো কি হতো? তাহলে নিশ্চয়ই এই তারগুলো মোটা হয়ে যেত। কাজেই তোমাকে এই যে আমি অ্যাম্পিয়ার ক্যালকুলেশনটা করছি, কেন করছি? এটা হচ্ছে এই ফাইনাল ওয়্যারটাকে দেখার জন্য। এবার ফাইনাল ওয়্যারের একটা লিমিটেশন আছে, কমাচ্ছ মানে এমন কমিয়ে দিও না, 2.5 এর নিচে অবশ্যই নিয়ে যেও না। তো থার্মাল হচ্ছে এরকম ব্যাপারটা যে 2.5 স্কোয়ার এমএম এর যে ওয়্যার, 2.5 স্কোয়ার এমএম এর মানে এই যেটা মেন সুইচ বক্স থেকেই যেটা ডিস্ট্রিবিউট হবে আর কি, টোটাল যে কারেন্টটা ক্যারি করে নিয়ে যাবে, তাকে তুমি 2.5 করো মিনিমাম, তার নিচে নিয়ে যেও না। এটা একটা বলতে পারো এক্সটেনশন প্রভিশনের জন্য এটা করে রাখা। ক্লিয়ার হলো স্যার ব্যাপারটা? বলো। স্যার বলছি আমি প্রত্যেকটা পয়েন্ট মানে লাইট হোক বা ফ্যান হোক তার জন্য আমি 1.5 ব্যবহার করবো, তাই তো? একদম একদম চোখ বুঝে একবারে, ওটাই। তা বেশ, আমি হ্যাঁ L2 থেকে L3 যে পয়েন্টটা, ওইখানে কত হ্যাঁ, ব্যবহার করবো? ওখানে 1.5 ব্যবহার করবো। সব সব 1.5, আমি সব বলে দেবো, দেখো সব আর L1 আচ্ছা, থেকে L2 ওটা 1.5। সবই 1.5। একটু হোল্ড করো তো, একটু হোল্ড করো। বেশ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, কোথায় গেল, হ্যাঁ, আমরা তোমরা যে বলছো যে স্যার এইখান থেকে কত তার যাবে, অ্যাকচুয়ালি L1 থেকে L2 তে যাবে না, খেয়াল করে দেখো, সব যাবে এল ইয়ে থেকে। সব প্রত্যেকটা পয়েন্ট আসবে সুইচ বোর্ড থেকে, L1 থেকে L2 অব্দি কোনো তার তার ওভাবে যাবে না, যা যাওয়ার সব এখান দিয়ে এইখান থেকে যাবে সব। ঠিক আছে, তো সেইগুলি হবে ওয়ান। তাহলে আমরা বুঝে গেলাম দু রকমের তার আমরা ইউজ করব,
প্রত্যেকে ইন্ডিভিজুয়াল পয়েন্টের জন্য 1.5 এর তার কপার সিঙ্গেল কোর। আর এই শুধুমাত্র এমএস থেকে জেবি অবধি, নট জেবি, এমএস থেকে এসবি অবধি। এমএস থেকে জেবি ভায়া এসবি অবধি। কারণ দেখো কি হবে, এমএস থেকে জাংশন বক্স, সেখান থেকে এসবি, এই এতটা যে তার আসবে, মানে মেন পাওয়ারটা তো এসবি তে আসবে, সেইখান থেকে এবার তোমার 5টা লাইনে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তো আমাকে তো পাওয়ারটা এই অবধি যে নিয়ে আসতে হবে, সেটা আমি 2.5 এর তার দেবো, ঠিক আছে। এবং এটা সিঙ্গেল ফেজ করছি আমি। তাহলে আমি 2.5 এর তার কোথায় কোথায় ইউজ করছি দেখো, কিভাবে লিখতে হবে, ওয়ারের হিসাবগুলো এভাবে লিখতে হবে তোমাকে। তাহলে হচ্ছে সরি, রেড কালার সিঙ্গেল কোর কেবল কতর, 2.5 এর। ঠিক আছে, তার মানে আমার এখানে দেখো রেড কালার একটা, ব্ল্যাক কালার একটা, দুটো লাগবে, তাই না? আমার সঙ্গে সঙ্গে সবাই কিন্তু লিখবে। রেড কালারের সিঙ্গেল কোর কেবল তাহলে কতটা আসবে আমার, এইখান থেকে এই হাইট, এখান থেকে এতটা হাইট, এতটা, ওখান থেকে আবার পিছন দিকে অতটা। এটা রেড এবং ব্ল্যাক দুটোই আসবে। এর সাথে আরো একজন আসবে, সেটা হচ্ছে আর্থ। আর্থ কানেকশনের জন্য আমি ইউজ করছি গ্রিন কালারের সিঙ্গেল কোর কেবল 0.75 এর তার আমি ইউজ করতে বলেছিলাম আর্থের জন্য। সেটা কতটা, সেটা আরো অনেক যোগ হবে। আপাতত আমি দেখে নিই যে এরা কতটা করে হচ্ছে। তো চলো এখান থেকে এই ডিস্টেন্সটা কত বলো আমাকে। টোটালটা হচ্ছে দেখো 3.5, 3.5। ওখান থেকে 0.5 বাদ দিলে থাকে 3, সেখান থেকে 1.5 বাদ দিলে থাকে, এটা হচ্ছে 1.5। তার মানে তোমার উপর দিকে 1.5 উঠলো, 1.5 প্লাস এই হাইটটা কতটা, এই এই ডিস্টেন্সটা কতটা, সেটার জন্য আমাকে এটা দেখতে হবে। আমাকে এই টোটালটা কতটা বলে দিয়েছিল, 3 মিটার বোধহয়, তাই না? যদি ওটা 3 মিটার বলে দেয়, তাহলে বারান্দাটা আছে তার অর্ধেক, মানে বারান্দাটা হচ্ছে তার অর্ধেক 1.5 মিটার, তার অর্ধেক হচ্ছে দেখো এইটা, মানে এটা হচ্ছে 0.75 মতো, তাই না? টোটালটা 3 মিটার ছিল, তার অর্ধেক ছিল বারান্দা, তার অর্ধেক হচ্ছে এইটুকু, মানে এইটুকু তোমার। তো সেটা হচ্ছে কতটা হচ্ছে, এই এই ডিস্টেন্সটা কতটা হচ্ছে, 0.75। কম আছে ওটা একটু, হ্যাঁ, অর্ধেকের থেকে কম রয়েছে। তো তোমাকে ওটা ছবির একটু আঁকার গোলমালের জন্য হয় ওটা, ওইটুকু তোমাকে 0.75 ধরে নিতে হবে, ঠিক আছে। ওটা ছবি গোলমাল। আচ্ছা 3.75 হচ্ছে। তাহলে হচ্ছে 3.75, তাই তো? এবার 3.75 শুধু নয়, দেওয়ালটাকেও খুঁড়ে 5 ইঞ্চি গাঁথনি দেওয়ালটাকে খুঁড়েও যেতে হবে। তাহলে আরো 3.75 হলো, আরো 0.25 যোগ করে দাও, করে 4 মিটার করে দাও। এটা 4 মিটার, এটাও 4 মিটার। আর এই গ্রিনটাও তাহলে 4 মিটার এখন ধরে রাখো, প্লাস এটা গ্রিনটা আরো যোগ হবে। গ্রিনটা আর কোথায় লাগালো, তো এখানে আর্থিং এর পয়েন্টটা কোথায় দেবো আমি, কেউ একটু বলতে পারবে? ফ্যানে দেবেন ওটা। ফ্যানে। আর্থিংটা কিন্তু ল্যাম্প গুলোতে আর্থিং লাগবে না, ফ্যানে শুধুমাত্র আর্থিং লাগবে। আর যে এইখান থেকে এইখানে পরে যখন এই ফ্যানের রাস্তাটুকু দেখে নেবো কতটা, তখন এই গ্রিন এই আর্থিং এর তারটাকে আমি আর পরে একটুখানি এক্সটেন্ড করে দেবো, ঠিক আছে। চলো, তাহলে আমার একটা ইয়ে হয়ে গেল। এরপরে আমাকে কি কি করতে হবে? স্যার বলছি 2.5 এরটা কি শুধু জাংশন বক্স অব্দি যাবে না সুইচ বক্সে ঢুকবে? সুইচ বক্সে, জাংশন বক্সে তো ডিস্ট্রিবিউশন হচ্ছে না, ডিস্ট্রিবিউশনটা হচ্ছে দেখো সুইচ বোর্ডে এসে, তাই না? হ্যাঁ, পাওয়ারটা, 2.5 তো আমি ওই সুইচ বক্স অব্দি নিয়ে যাবো। একদম 2.5 এর তারটা পুরো সুইচ বক্স অব্দি নামিয়েছি তো। আর স্যার ডিস্ট্রিবিউশন বক্স, তাহলে ডিস্ট্রিবিউশন বক্স পর্যন্ত নিয়ে যাবো 2.5টা। ডিস্ট্রিবিউশন বক্স এখানে কিছু এক্সিস্টেন্স নেই, এখানে যা আছে সুইচ বক্স। মানে হ্যাঁ মানে এই কোশ্চেনে নেই, মানে অন্য কোথাও ধরুন ডিস্ট্রিবিউশন বক্স রইলো, সেই ক্ষেত্রে মানে হ্যাঁ 2.5। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে ডিস্ট্রিবিউশন বক্স অব্দি যাবে, ঠিক ঠিক। বেশ, তাহলে 2.5 এর তার কতটা গেল বোঝা গেল। এবার 2.5 এর তার কি হবে, সুইচ বোর্ডে গিয়ে সব আলাদা আলাদা ভাগ হয়ে যাবে। মানে সুইচ বোর্ডে গিয়ে তোমার হচ্ছে এই 2.5 এর তার গেল, দিয়ে 1.5 এর তারে 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 ভাগ হয়ে যাবে প্রত্যেকটা পয়েন্টের জন্য। এবার সেই প্রত্যেকটা পয়েন্ট কি করে হিসেব করবে, সেটাকে একটু আমাকে জানতে হবে যে কি করে এটা হিসেব করবে। এখানে বলে দিই, যেভাবে যা নিয়ে যাচ্ছ,
নিউট্রালটাকে শুধু একটু মাথায় রাখবে যে যেটুকু আমার নিউট্রাল কমন করে দেওয়া যায় সেটাখানে আমি নিউট্রালটুকু কমন নিয়ে যাব, অর্থাৎ একটাই নিউট্রাল নিয়ে যাব। আর ফেজ গুলো কিন্তু আমাকে একদম সুইচ থেকে একদম পয়েন্ট অব্দি যাবে, ফেজের তারগুলো কিন্তু কোনো রকম মার্সি হবে না, ফেজের তারগুলো কিন্তু আমাকে পুরো একদম একদম এখান থেকে শুরু হয়ে একদম ওই অব্দি যাবে। তাহলে আমরা ফেজের তারগুলো করার সময় প্রথমে হিসেব করে দিই যে রেড কালারের তার কতটা হচ্ছে, অর্থাৎ রেড কালার মানে ফেজের তারটা সিঙ্গেল কোড 1.5 স্কোয়ার এমএম তার, এর হিসেবটা করতে হবে। এবার কি করে কিরম কিরম করে লিখতে হয় পরীক্ষা খাতায়, পরীক্ষা খাতায় নয় মানে এক্সপ্রেশনে কিভাবে লিখতে হয়, কোথা থেকে কোথায় সেটাকে বলতে হবে। আমরা একটা কাজ করে নিই, প্রথমে বাইরের ল্যাম্পটাকে ছেড়ে দিই, L4টাকে ছেড়ে দিই। হুম, তাহলে লিখবো যে সুইচ বোর্ড টু L4 কতটা লাগছে, সুইচ বোর্ড থেকে L4 মানে সুইচ বোর্ডে একটা সুইচ দিলে তো তোমার বাইরের ল্যাম্পটা জ্বলবে, তাহলে সেখানে কতটা উঠে আসবে, কতটা এটা 1.5 মিটার, 1.5 মিটার। আর দেওয়ালটাকে একটু ফুঁড়বো, মানে দেওয়ালটাকে ফোঁড়ার জন্য আরো 0.5 অ্যাড করে দাও, মানে 2 মিটার। দেখো সবার বোঝা গেল কিনা। নেক্সট হচ্ছে সুইচ বোর্ড থেকে L1, এভাবে করলে তুমি যদি এভাবে করো তাহলে তোমার ক্যালকুলেশনে কিন্তু একদম ভুল হবে না। আর তুমি যদি এভাবে করতে হও যে L1 টু L2 কতটা, L2 থেকে L3 কতটা, এরকম করতে গেলে ক্যালকুলেশনে ভুল হতে পারে, তোমার হিসেবে ভুল হয়ে যেতে পারে। আমি যেটা রেকমেন্ড করছি এভাবে করো, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে করো। কারণ দেখো এইখানে যে তারটা গেলো সেই তারটা তো ব্রাঞ্চিং হবে না, যেটা সুইচ থেকে বেরোলো সেই তারটা একদম যেটা L2 জন্য L2 অব্দি যাবে, যেটা L3 জন্য সেটা L3 অব্দি যাবে। তার মানে আমাকে সব সুইচ বোর্ড টু যদি করে থাকে পয়েন্ট টু পয়েন্ট, তাহলে আমার একটু হিসাব করতে একটু সুবিধা হবে। ঠিক আছে, তাহলে সুইচ বোর্ড থেকে L1, সুইচ বোর্ড থেকে যদি L1 এ আসতে হয় কিরকম ভাবে আসতে হবে, সুইচ বোর্ড থেকে প্রথমে উপর দিকে 1.5 মিটার উঠতে হবে, তারপর এই দিকে দেখো 0.75 মিটার যেতে হবে। হ্যাঁ, এখানে এই সুইচ বোর্ডটা ধরো একটু মাঠ থেকে নিচে আছে, এই সিলিং থেকে নিচে আছে, তাহলে 1.5 মিটার উপরে উঠলো, যে জাংশন বক্সে পৌঁছলো, সেই জাংশন বক্স থেকে আবার এইটুকু গেল 0.75, তার সাথে যোগ হবে এই ডিস্টেন্সটা, এইটা কত বলেছে গো এইটা ঘরে 1.5 মিটার। 5 হ্যাঁ আড়াই আড়াই 2.5 2.5 বলেছে এইটা, এইটা বেশ, তার অর্ধেক করলে কত হয় 1.2 1.25 এক্স্যাক্টলি। তাহলে আজকে আমার কতটা কতটা হলো, এসবি টু L4 মানে তুমি দরকার প্লাস প্লাস করে নাও, 1 পয়েন্ট এইখান থেকে উঠলো 1.5 মিটার, প্লাস হচ্ছে এতটা অব্দি রান করলো 0.75 মিটার, প্লাস হচ্ছে এই এতটা গেল, দ্যাট ইজ মাই কত বললাম, 3.5 না না 1.25 মতো, টোটালটা হচ্ছে 3.5 হচ্ছে। 3.5। এরপর হচ্ছে এসবি টু L2, এসবি টু L2 মানে 3.5 তো বটেই, তার সঙ্গে আবার এতটা যোগ করে দাও, এইটা কতটা 1.25 আর 1.5, মানে এর সঙ্গে ওইটা আরো অ্যাড করে দাও, 3.5 এর সঙ্গে অ্যাড করো এই ডিস্টেন্সটা 1.25, তার সঙ্গে অ্যাড করো ওই ডিস্টেন্সটা 1.5, কত হয় 6.25 6.25 মিটার। আবার সুইচ বোর্ড থেকে L3 কত হবে, ওই 6.25 এতটা তো হয়েইছে, তার সঙ্গে আবার দেখো এইটুকু মানে 1.5, তার সাথে হচ্ছে আবার 1.25, কত হচ্ছে 9 মিটার হ্যাঁ 9 9 মিটার। আচ্ছা সুইচ বোর্ড থেকে ফ্যানটা বলো কত হবে, L1 এর ডিস্টেন্সটা তো কমন মানে 3.5 তো হবেই, তার সাথে যোগ হবে শুধু এইটুকু, এইটুকু মানে 1.5 হচ্ছে এটা। কিন্তু 1.5 রাখো জাংশন বক্স মানে এই বক্স এল পয়েন্টটা থেকে ওকে আবার দেখো সিলিং অব্দি পৌঁছতে হবে, 0.5 আর হয়ে হবে। 0.5 আরো অ্যাড হবে, এইটা মাথায় রাখবে। আমি যখনই ফ্যানের পয়েন্ট করব তখন পয়েন্টটাকে আমি সিলিং এ তুলবো আগে, তারপর সিলিং বরাবর নিয়ে যাব, তো সিলিং এ তোলার জন্য ওখানে 0.5 অ্যাড হলো, প্লাস হচ্ছে এদিকে হলো 1.5 মানে 2 অ্যাড হয়ে গেল, 0.5 তুললাম, দেন আমি 1.5 মতো নিয়ে এলাম, কত হচ্ছে এটা 5.5 নাকি। তাহলে এইগুলো আমার হলো রেড কালারের হিসেবটা গেল, টোটালটা টোটাল করো,
রেড কালার দেখো, আর কোথাও রেড কালার বাকি নাই, ব্যাস হয়ে গেছে। এটা টোটালটা অ্যাড করো, রেড কালার কতটা লাগবে। একটু বলবে যোগটা করে কত হচ্ছে। 26.25। বেশ, 26.25 ও 26.5 করে দাও, আর 25 রাখতে হবে না, 26.5 করে দাও, এত মিটার। এটা হচ্ছে 1.5 এর তারটা লাগবে। আচ্ছা, এটা তো গেল ফেজের তারটা। নিউট্রালটা কি করবে? বোর্ড থেকে কি সবার জন্য আলাদা আলাদা করে নিউট্রাল নিয়ে দৌড়বে? কোনো দরকার নেই, নিউট্রাল সবসময় কমন। এবার হচ্ছে নিউট্রালটা কত ওয়াট দেবে। নিউট্রালটা তো সবার কারেন্ট ক্যারি করছে, তো ওকে 2.5 দেওয়া কি খুব দরকার আছে? হ্যাঁ, এইটা তুমি 2.5 দিয়ে ইটস ওকে, সুইচ বোর্ড দিয়ে পৌঁছেছে। কিন্তু বাকি তো যে সবাইকে আমি ল্যাম্প জ্বালাই 1.5 তারা তো হয়ে যাবে ওই কটার জন্য। আমি তো এইখানে আর কোনো পয়েন্ট এক্সটেন্ড করবো না। পয়েন্ট যদি এক্সটেন্ড করতে হয় সুইচ বোর্ড থেকে প্লাগ পয়েন্ট বার করে এক্সটেন্ড করবো, সেক্ষেত্রে নিউট্রাল ওয়্যার আর একটা আলাদা হবে। কিন্তু এই বরাবর যে নিউট্রাল ওয়্যারগুলোকে আমি রান করাবো এই টোটাল বরাবর, তাহলে সেক্ষেত্রে 1.5 তারে হয়ে যাবে আমার আরামসে, কারণ আমার এমনি কারেন্ট রেটিং ওভার রেটিং করছি আমি। তাহলে সে নিউট্রাল ওয়্যারটাকে একটু দেখে নাও কত হবে। আমি এইখানে নিউট্রাল ওয়্যারটা লিখছি, ব্ল্যাক কালারের সিঙ্গেল কোর কেবল 1.5 এর তারই দিচ্ছি আমি। বলো কতটা করব। একদম এই টোটাল এসবি থেকে একদম এল3 অব্দি যা ডিস্টেন্স হয় প্লাস হচ্ছে এই এই ডিস্টেন্সটা। দেখো এইখান থেকে এই টোটাল মিলিয়ে যা ডিস্টেন্স, অর্থাৎ এসবি থেকে এল3 যা ডিস্টেন্স ছিল 9 মিটার, সেই 9 মিটার প্লাস হচ্ছে এইখান থেকে এটা, মানে এই যে 0.5 দেন 11 মিটার। 1.5, মানে প্রায় 11 মিটার মতো। ও এখনো বাকি আছে, এইখানে একটু ল্যাম্প, এই বাইরে একটা ল্যাম্প ছিল ওটাকেও ধরো, বাইরে একটা ল্যাম্প ছিল SB2L4। প্লাস 2। এবার দেখো না, না আমার তো নিউট্রালটাকে আবার এসবি থেকে আনার দরকার নেই, এই এসবির উপর একটা জেবি তো রয়েছে, ওই জেবি থেকেই তো পেয়ে যাবো নিউট্রালটাকে। মানে দেওয়ালের F4 থেকে O4 0.5 অ্যাড করে দাও, জাস্ট দেওয়াল একটা ফুঁড়বে, অর্থাৎ জাংশন বক্সের দেওয়ালটা ফুঁড়ে নিউট্রালের তারটা শুধু পিছন দিকে চলে যাবে, আর তো কোনো দরকার নেই। তাহলে এটা কত হচ্ছে 11.5 আই থিঙ্ক, তাই তো মিটার। আর বাকি রইলো আর্থিং এর তারটা। আর্থিং এর তারটা একটু বলে দাও, ফ্যানের জন্য আর্থিং এর তার কতটা নিয়ে যাবো, এসবি থেকে এফ অব্দি, যেটা এসবি থেকে এফ অব্দি যেটা এই 5.5, 5.5 ঠিক আছে। এসবি থেকে এফ এই অব্দি একটা আর্থিং এর তার শুধু দৌড়বে, তাহলে সেই আর্থিং এর তারটা হচ্ছে এটা, মানে টোটালটা হচ্ছে 9.5। দেখো তোমার সমস্ত ওয়ার্ডের এস্টিমেশন কমপ্লিট। কোন তার কতটা করে লাগবে, ব্ল্যাক কালারের তার 11.5 মিটার, রেড কালার তার 4 মিটার, এই কালারটা 4 মিটার, এই গ্রিন কালারটা 9.5 মিটার, মানে প্রায় 10 মিটার, আর রেড কালারের হচ্ছে টোটাল 26 মিটার তার। ব্যাস এই তার তুমি দোকান থেকে কিনে চলে আসো, রেড এর এস্টিমেশন হয়ে গেল। আজকে কি টাইম আছে আর? 9:55। আচ্ছা, এটা আমি হোম টাস্ক দিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমি কালকে বুধবার তো ক্লাস থাকে না, নেক্সট থার্সডে আমি এটা তোমাদেরকে জিজ্ঞাসা করবো। তোমরা এবার যেটা করবে, আমি পিভিসি কেসিং কেপিং দিয়ে ওয়্যারিং করব, ঠিক আছে। যেটা বাকি রইলো, শোনো, ওয়্যারের এস্টিমেশন হয়ে গেল, এরপর যেটা বাকি রইলো পিভিসি ওই যে কেসিং কেপিংটা দেবে, কেসিং কেপিংটা কি কি মাপে পাওয়া যায় একটু বলে দিই। 20 মিলিমিটারের পাওয়া যায় চওড়াটা, কেসিং কেপিং কতটা চওড়া হয় না, ওই চওড়াটা 20 মিলিমিটারের পাওয়া যায়, 25 মিলিমিটারের পাওয়া যায়। আমাদের এখানে যা ওয়্যার আছে 20 মিলিমিটার এনাফ। 20 মিলিমিটারের একটা ভেতর দিয়ে প্রায় 6-7 গাছা তার চলে যায়, তো 20 মিলিমিটারের পিভিসি কেসিং এনাফ। আমরা শুধু 20 মিলিমিটারের পিভিসি কেসিং নেব। কেসিংটা টোটাল এখান থেকে এখানে কেসিং আসবে, দেন তোমার এখান ভেতর দেওয়াল ফুঁড়ছি আমি কেসিং নেবো না, দেওয়াল ফুঁড়ে এমনি পাইপ দিয়ে হয়ে যাবে, সে পাইপটাকে ওইটুকু পাইপ আর এস্টিমেশনে ধরতে হবে না। ওইদিকে জাংশন বক্স থেকে নিচের সুইচ বক্স মানে সুইচ বোর্ড, সেই জাংশন বক্স থেকে L1 থেকে L2 থেকে L3, ওখান থেকে L1 থেকে আবার ফ্যান, ঠিক আছে। এই টোটাল যে রাস্তাটা হচ্ছে সেই রাস্তাটা কতটা পিভিসি কেসিং লাগবে এটা হিসেব করে রাখো, পরীক্ষা তোমরা ঘরে হোম টাস্ক দিয়ে যাচ্ছে করে রাখো, পরের দিন আমাকে বলবে। আর কত বাই কত কিরকম কি বক্স নেব বলে দিই আগে। এই পয়েন্টগুলো হচ্ছে 4x4 বক্স নিলে এনাফ। এই ল্যাম্পটা তো আর এমনি দেওয়াল থেকে বেরিয়ে ঝুলবে না, ওকে একটা জাংশন মানে একটা বক্সের ভেতরে ওকে একটা মাউন্টিং করতে হবে।
এইগুলো সব 4x4 বক্স নিলেই হবে। ফ্যানের জন্য যে তুমি এরকম একটা সিলিং রোজ কাপ লাগাবে, সেটাও 4x4 বক্স। তাহলে এগুলো সব 4x, এটা 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 এবং এর উল্টো দিকে যে জাংশন বক্স, এরা সবাই 4x4 বক্স। বক্স মানে বলেছে একটা করে তোমার ওই পুরো পিভিসি গ্যাং বক্স বসে যাবে। কেসিং ক্যাপিং হচ্ছে মানে পিভিসি গ্যাং বক্স, তার কভার মানে জাংশন বক্স উইথ কভার আর কি, সব 4x4। এটা 4x4, এদিকে একটা জাংশন বক্স হবে 4x4, এটা 4x4, এটা 4x4, এটা 4x4, এটা 4x4, অতগুলো। আর হচ্ছে কি সুইচ বোর্ডটা কি মাপ হবে, সুইচ বোর্ডে কটা সুইচ বসছে, 5টা পয়েন্ট, 5টা সুইচ বসছে। তো সুইচ বোর্ডে 5টা পয়েন্টে যদি 5টা সুইচ বসে, 5টা সুইচ যদি পাশাপাশি বসাও, নিজে একটু এস্টিমেট করে দেখে নাও 6x4 হবে নাকি 8x4 লাগবে না কি লাগবে। স্যার এখন একটা টার্ম ইউজ করে যে 4-এর মডিউল, 6-এর মডিউল, মানে কতগুলো সুইচ বাই থাকে সেই হিসাবে। তো হ্যাঁ 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 হ্যাঁ, না ওইভাবে তোমার এই 4 মডিউল 6 মডিউল ঠিকই বলছো, ওভাবে এখন বলে ওটা, ওভাবে তুমি এস্টিমেশন ওটা করো না, এস্টিমেশন একদম তুমি কত বাই কত করে দাও। তুমি একটা নিজে হিসেব করে দেখে নাও যে সুইচ বোর্ডটার জন্য 6 ইঞ্চি বাই 4 ইঞ্চি বক্স কি কি হয়ে যাবে, নাকি 8 ইঞ্চি বাই 4 ইঞ্চি বক্স লাগবে, একটু দেখে নাও 5টা সুইচ বসাতে গেলে। নিজে একটু ভেবে একটু ইয়ে করে দেখে নাও না, যা যা লাগবে সেটা তুমি দেবে সেই সেরকম পিভিসি গ্যাং বক্স উইথ কভার। আর এই এগুলো সব বলে দিলাম, সব 4x4, এটা মিটে গেল। আর পিভিসি কেসিং কেপিং, ব্যাস। আর স্ক্রু ফ্রু এগুলো না লিখলেও হবে এস্টিমেশনে, ওইটুকু বাকি এস্টিমেট ওয়ার্ডটা হলো, বাকিটুকু মেন আহ, বক্সটা তো অ্যাড হবে আমাদের এতে যখন করবো। ও মেন সুইচ বক্সটা বলিনি, হ্যাঁ হ্যাঁ, একটা মেন সুইচ বক্স 32 অ্যাম্পিয়ারের, ব্যাস, আর কিছু না। মিটারে তোমার হাত দেওয়া দরকার নেই, মিটার থেকে ওরা তার বার করে দেবে। তোমার শুধু মেন সুইচ বক্সটা, ঠিকই বলেছে, বলতে ভুলে গেছি, মেন সুইচ বক্সটা শুধু 32 অ্যাম্পিয়ারের মেন সুইচ বক্স, আর কিছু লেখা দরকার নেই, ঠিক আছে। স্যার মিটার বোর্ড বা মিটারের নিচে একটা ছোট ফিউজ থাকে, ওটাও কি ধরতে হবে? মিটারের নিচে আর ছোট ফিউজ দেওয়া হচ্ছে না এখানে, ওই মেন সুইচ বক্সের ভেতর ফিউজ আছে, ওতেই হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা স্যার, নিউট্রালটা একটু আরেকবার বলুন না, বুঝতে পারলাম না কোথা ও থেকে কি করলেন। দেখো, আমি এই বলছি নিউট্রাল পয়েন্ট তো কমন পয়েন্ট, নিউট্রাল পয়েন্ট তো আর আমাকে সুইচ বোর্ড থেকে সবার জন্য আলাদা আলাদা করে রান করানোর দরকার নেই। নিউট্রাল হচ্ছে কমন পয়েন্ট। কারণ আমি যদি নিউট্রাল তার একটাই এরকম করে পুরো মাপ নিয়ে নিই, হ্যাঁ এরকম একটা মাপ নিয়ে নিলাম, সেই মাপের পর আমাকে এইখানে একটু কেটে দিলাম, এখানে একটু কেটে দিলাম, এখানে একটু কেটে দিলাম, কেটে ওগুলো জয়েন করে ওখান থেকেই তো আমি পয়েন্ট পেয়ে যাবো। অর্থাৎ এখানে যে ল্যাম্প ঝুলবে সেই ল্যাম্প তো ওই নিউট্রালের তারটা কেটেই হয়ে যাবে, এখানে যে ল্যাম্প ঝুলবে সেও তো ওই নিউট্রালের তারটা একটু কুচ করে কেটে ওখানে পয়েন্ট বার করলেই হবে, এও তাই হবে। ফ্যানের জন্য যেটুকু সেটুকু আমার এক্সট্রা নিউট্রাল তার লাগবে। তার মানে নিউট্রালের তার আমার কতটা লাগবে না, সুইচ বোর্ড থেকে জাংশন বক্স অব্দি এই টোটালটা উঠে, এই টোটাল রানটা যতটা প্লাস এই রানটা, এবং সুইচ বোর্ড থেকে তো জাংশন বক্স অব্দি উঠেই গেছে, সেই জাংশন বক্সের দেওয়াল ফুঁড়ে বাইরে এই ল্যাম্পটা, ব্যাস এইটুকু তার আমার এক্সট্রা লাগবে। বুঝতে পেরেছো এটা? হ্যাঁ স্যার। বেশ, তাহলে আমার সেটাই ধরে ধরে পড়েছি আমি। 9 মিটার হচ্ছে এই টোটাল লেন্থ, এসবি থেকে এল3 অব্দি এই টোটাল লেন্থটা হচ্ছে আমি দেখে নিয়েছি 9 মিটার, 9 অ্যাড করেই দিলাম। 0.5 হচ্ছে কেন, কারণ L1 থেকে এফে কি করে ডাইরেক্ট যাবে না, 0.5 আগে সিলিং এ উঠবে, দেন এভাবে মুভ করবে। তো সে 0.5 উঠলো, দেন 1.5 মিটার ফ্যান অব্দি গেল। আর এই 0.5 মিটার হচ্ছে এই যে জাংশন বক্সের দেওয়াল ফুঁড়ে যেটা উল্টো দিকের ল্যাম্প, কত হলো 1.5। তুমি দরকার ওটাকে আরেকটু ওয়েজেস এর জন্য আরেকটু 0.5 অ্যাড করে দিতে পারো, মানে এটাকে পুরো 12 মিটার করে দিতে পারো, বেটার হবে। যা আছে সবই 0.5 মিটার করে এক্সট্রা অ্যাড করে দেবে, যা আছে এই 26.5 আছে এটাকে তুমি 27 করে দেবে। হ্যাঁ, গ্রিন কালারটা করে দিতে পারো, এটা 10 মিটার করে দিতে পারো, আর এগুলো 4 মিটার করেই থাক, ব্যাস। যেগুলো 0.5 আছে 0.5 করে অ্যাড করে একদম পূর্ণ সংখ্যায় নিয়ে চলে যাবে, ঠিক আছে। এই স্যার বলছি তাহলে জাংশন বক্সের তো এক্ষেত্রে মানে সেরকম কাজ, মানে কাজে লাগলো না তো, প্রতিটা মানে 2.5 মিলিমিটার স্কোয়ার এটা মেন সুইচ থেকে মানে সুইচ বোর্ডটাই এলো, আবার হুম সুইচ বোর্ড থেকে প্রতিটার ফেজ ধরুন মানে লাইভ তারটা প্রতিটা ল্যাম্পে প্রতিটা পয়েন্টে গেল, হুম হুম গিয়েছে, তাহলে মানে হুম। জাংশন বক্স তো তাহলে সেরকম কিছু কাজে লাগলো না। একটু বুঝতে পারলাম জাংশন বক্সটার কাজটা একটু বলুন না স্যার। ও এই সুইচ বোর্ডের উপরে যে জাংশন বক্সটা দিয়েছে সেটার কাজটা, তাই হ্যাঁ তো। হ্যাঁ হ্যাঁ স্যার। তুমি একটা জিনিস দেওয়াল ধরো খুঁড়লে, দেওয়াল খুঁড়ে একটা তো ফুটো বেরিয়ে আসবে, এতে তুমি ওইখানে কিরকম বাজে দেখতে লাগবে না। তুমি যদি ওইখানে ওখান থেকে একদম কেসিং এর তার শুরু হয়ে গেছে, মানে কেসিং এর পাইপ আচমকা ওখান থেকে শুরু, তুমি যদি বলতে চাও যে স্যার আমি দেওয়াল খুঁড়ে জাস্ট, এটা আমার মনে করুন ওয়াল, আমি দেওয়ালটা খুঁড়েই এরকম করে নামিয়ে নেব, আমি দেখাচ্ছি আমি কি বলতে চাইছি। ধরো এটা আমার দেওয়াল,
এটা আমার দেওয়াল, তুমি বলছো যে স্যার আমার এই তারটা তো এরকম গেল, এরকম গেল, গিয়ে দেওয়ালটা ফুঁড়ে আমি এরকম করে নামিয়ে দেবো, তাই বলছো তো? দেওয়ালটা ফুঁড়ে আমি সুইচ বোর্ডে নামিয়ে দেবো, কিন্তু দেওয়ালটা ফুঁড়ে যদি তুমি নামাও, এইখান থেকে একটা পিভিসি পাইপ এরকম বেরিয়ে থাকবে, যার মুখটা এন্ড পয়েন্টে কিছু থাকবে না, দেখতে বাজে লাগে এবং কাজ করাও অসুবিধা হয়। সেই জন্য উচিত হচ্ছে এখানে একটা জাংশন বক্স ফিট করে দেওয়া। জাংশন বক্সটি না ফিট করলে আবার উল্টো দিকে তোমার ল্যাম্প ঝুলছে, সেই ল্যাম্পের পয়েন্টটাকে তুমি, এই নিউট্রাল পয়েন্টটাকে তুমি এখান থেকে ব্রেক করতে পারবে না। সেই জন্য এখানে একটা জাংশন, যেখানে সুইচ বোর্ড হবে তার মাথায় অবশ্যই একটা জাংশন বক্স দিও, এটা বলার উদ্দেশ্য আমার। জানি কোনো কাজে লাগলো না, জাংশন হলো না ঠিকই, জাংশন হতেই হবে ওটাও ব্যাপার না, তোমাকে সৌন্দর্যটা একটা ম্যাটার, ইজি অ্যাক্সেসটা একটা ম্যাটার, দুটো ম্যাটার নিয়ে তোমাকে ওর উপরে জাংশন বক্সটা দিতে হবে। ক্লিয়ার? ঠিক আছে স্যার। বেশ, তাহলে তোমরা তোমাদেরকে দায়িত্ব দিলাম 20 mm এর পিভিসি কেসিং কতটা লাগবে ওটা, এবং আর কি কি আনুষঙ্গিক জিনিস লাগছে তার এস্টিমেশনটা করে পরের দিন আমাকে বলা, দ্যাট ইজ ইওর হোম টাস্ক। অ্যান্ড এই টোটাল কোটা কমপ্লিট করলে তুমি তবে 10 নম্বরে একটা উত্তর করতে পারবে। তার মানে বুঝতে পারছো যে কতটা প্র্যাকটিস করে করে এগুলোকে ফাস্ট রাখতে হবে, ঝাঁটাঝাট ঝাঁটাঝাট করতে হবে, এত ভাবতে গেলে ওই একটা অঙ্কেই সময় বেরিয়ে যাবে। রেসিডেন্সিয়ালে তুমি অঙ্ক দেখবে, থিওরি যদি রেসিডেন্সিয়াল চ্যাপ্টার থেকে যদি ধরো তোমার 20 নম্বরের কোশ্চেন এসে থাকে 70 নম্বরের মধ্যে, কি 15 নম্বরের কোশ্চেন থাকে, তাহলে 10 নম্বরে তোমাকে একটা এই অঙ্ক অ্যাটেম্প করতেই হবে, আর 5 নম্বরে যে কোনো একটা থিওরি হয়তো থাকতে পারে। কিন্তু আমি তোমাকে এই অঙ্ক হয়তো অ্যাটেম্প করতেই হবে, চেষ্টা করবে অঙ্ক অ্যাটেম্প না করতে, কিন্তু দেখবে এই চ্যাপ্টারটা পুরোটাই নিউমেরিক্যাল, এখানেও নিউমেরিক্যাল, স্যার তোমাদেরকে ট্রান্সফর্মার ডিজাইন পড়াবেন, ওখানেও পুরো নিউমেরিক্যাল, এরপর কমার্শিয়াল ডিজাইন ওটাও নিউমেরিক্যাল, সার্ভিস কানেকশন ওটাও নিউমেরিক্যাল, তারপরে তোমার ইলুমিনেশনের অঙ্ক আছে, ইলুমিনেশন অঙ্ক অলরেডি করে এসছো, ওটাও নিউমেরিক্যাল, নিউমেরিক্যালে ভর্তি এই চ্যাপ্টারটা। এবং কাজেই তোমার এইটা করার মানে আজকে মনে হচ্ছে না একটু শক্ত, দেখবে পরে যত আমরা প্রবলেম গুলো এগোবো তখন দেখবে তোমরা নিজেই ফটাফট ফটাফট বলতে থাকবে, আমি লিখবো তোমরা নিজেরাই বলতে থাকবে এটা এত প্লাস 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 এত, নিজেরাই করতে পারবে। ঠিক আছে? আমি আর কারো যদি জিজ্ঞাসা না থাকে আমি অ্যাটেন্ডেন্সটা তুলছি। স্টপ করলাম রেকর্ডিং।